সাল 2023 জুলাই মাসের মধ্যবর্তী সময় আমি আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল গিয়েছিলাম। আমার টাঙ্গাইলে যাওয়া হলেই আমি এবং আমার বন্ধুরা মিলে এক বড় ভাইয়ের বাসায় চায়ের দোকানে মাঝে মধ্যে আড্ডা দেই। আর টাঙ্গাইলে থাকাকালীন প্রতি শুক্রবার রাতে সেই বড় ভাইয়ের চায়ের দোকানে বসে সাউন্ড বক্সে ভূত.com সবাই মিলে উপভোগ করি। এইবার তার ব্যতিক্রম হয়নি। 3 মার্চের রাতে আমরা সবাই মিলে দোকানে বসে ভূত.com-এর এপিসোড 161 উপভোগ করছিলাম। এমন সময় হঠাৎ রাত 1টার দিকে দোকানে হন্তদন্ত হয়ে 20-22 বছরের একজন ভাই আসেন। এসেই তিনি বলতে শুরু করেন, ভাইয়ারা, আপনারা কি ফজরের আজান পর্যন্ত এখানে আছেন? যদি ফজরের আজান পর্যন্ত আপনারা এখানে থাকেন, আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আপনাদের সাথে বসতে পারি। আমি টাঙ্গাইল সদর থেকে এসেছিলাম, আপনাদের 1 গ্রাম সামনে হরিপুরে। এখন কোনো গাড়ি পাচ্ছি না, আর হরিপুর থেকে এই পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসেছি। আসার পথে আমি প্রচন্ড সমস্যার সম্মুখীন হয়েছি। তাই আমি আজ রাতটা যদি আপনাদের সাথে এখানে বসে বসে কাটাতে পারতাম, তাহলে খুবই উপকার হতো আমার। ভাই, না হলে ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। তার এসব কথা শুনে আমরা তাকে বসতে বলি এবং জিজ্ঞেস করি কেন তিনি হরিপুরে এসেছিলেন এবং কারা তার অনেক বড় ক্ষতি করে ফেলতে চায়, তার আসার পথে কি কি সমস্যা হয়েছে। এরপর তিনি বলতে শুরু করেন, ভাই, আমি মোহাম্মদ রবিন আহমেদ। আমার বড় ভাইয়ের একটা সমস্যার জন্য এখানে একজন কবিরাজের কাছে এসেছিলাম। আমার বড় ভাই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। তিনি প্রায় 13 বছর যাবৎ ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়েছেন। ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দেওয়ার পর থেকেই শুরু হয় তার জীবনের এক কঠিন পরীক্ষা। আমরা আমাদের সবকিছু হারিয়েছি আমার বড় ভাইয়ের এই পাপের জন্য। এই বলে সেই ভাই কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হলে আমি তাকে জিজ্ঞেস করি, ভাই, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনার বড় ভাইয়ের সম্পূর্ণ ঘটনাটি কি বলবেন? আমি ভূত.com-এ লিখে পাঠাবো। সকল মানুষের এই ব্ল্যাক ম্যাজিকের ভয়ানক পরিণতি সম্পর্কে জানা অনেক দরকার। আপনার বড় ভাইয়ের ঘটনা শুনে অনেকেই এই ভয়ানক পাপ কাজ থেকে সতর্ক হতে পারবেন। আমার এসব কথায় তিনি বলতে শুরু করেন, ভাই, আমাকে ক্ষমা করবেন। আমার বড় ভাই কিভাবে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়েছেন এই বিষয়ে আমার কিছুই জানা নেই। ঘটনাটির পরিপূর্ণ অংশ আমি জানি না। কিছু কিছু বিষয় আমি জানি। সম্পূর্ণ ঘটনা শুধুমাত্র আমার বড় ভাই জানেন। আর আমার বড় ভাইয়ের অনুমতি ছাড়া আমি আপনাকে কিছুই বলতে পারবো না, কারণ আমি জেনে শুনে আপনাকে বিপদে ফেলতে পারবো না। আমি এ যাবৎ যে হুজুর কবিরাজকে আমার ভাইয়ের বিষয়ে বলেছি, তারা সবাই আমাকে এর কোনো সমাধান দিতে পারবেন না বলে জানিয়েছেন। এমনকি তারা প্রত্যেকে আমাকে বলেছেন এবং আমার বড় ভাইও আমাকে বলেছেন আমি যেন এই বিষয়ে কোনো অপরিচিত কাউকে কোনো কিছু না জানাই, তাহলে আমি যাকে জানাবো তারও নাকি অনেক বড় বিপদ হতে পারে। আমি আমার বড় ভাইকে গিয়ে এই বিষয়টি জানাবো। তিনি যদি আপনাকে সম্পূর্ণ ঘটনা বলতে রাজি হন, তাহলে আপনি তার কাছে সম্পূর্ণ ঘটনা শুনে নিন। আপনার ফোন নাম্বারটি দিন আমাকে, আমি আমার ফোনে সেভ করে নিচ্ছি। আমি আপনাকে ফোন করে জানাবো। এরপর আমি তাকে আমার নাম্বার দেই। দেখতে দেখতে ফজরের আজান হয়ে যায়। এরপর আমরা সবাই মিলে তাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসি। সে চলে যায় বাসায়। যাই হোক, এরপর অতিবাহিত হয় 4 দিন। আমি রবিন ভাইয়ের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। এমন সময় রবিন ভাইয়ের সাথে দেখা হওয়ার ঠিক 5ম দিন, অর্থাৎ আমার ফোনে সকাল 11টা নাগাদ একটি কল আসে। অপরিচিত একটি নাম্বার থেকে কলটি রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম ভাই, চিনতে পেরেছেন আমাকে? আমি রবিন আহমেদ। কিছুদিন আগে আপনার সাথে রাতে দেখা হয়েছিল। আমার বড় ভাইয়ের ঘটনা আপনি জানতে চেয়েছিলেন। আমি ভাইয়াকে আপনার বিষয়ে বলেছিলাম। তিনি আপনাকে তার জীবনের সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বলবেন বলে আমাকে জানিয়েছেন। ভাইয়ার ঘটনাটি শুনতে হলে আপনাকে আমাদের বাসায় আসতে হবে। আপনি আজ বিকেল 5টার আগে আমাদের বাসায় চলে আসুন। আপনি টাঙ্গাইল সদরে এসে আমাকে কল দিয়েন, আমি আপনাকে রিসিভ করব। তার এসব কথা শুনে আমিও রাজি হয়ে যাই। বিকেল 5টা নাগাদ আমি টাঙ্গাইল সদরে পৌঁছে যাই। এরপর রবিন ভাই এসে আমাকে তাদের বাসায় নিয়ে যান। তার বড় ভাইয়ের রুমে আমাকে নিয়ে যান। প্রথমে রুমে প্রবেশ করতেই প্রচন্ড বাজে একটা দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। প্রবেশ করতেই আমি দেখি বিছানায় মানব কঙ্কালের মতো একটি জীবন্ত লোক শুয়ে আছে। রবিন ভাইয়ের বড় ভাইকে দেখে আমি একদম বাকরুদ্ধ হয়ে যাই। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। রবিন ভাইয়ের বড় ভাইয়ের মুখে, হাতে অসংখ্য ক্ষতের দাগ। কিছু দাগ
দাগ একেবারে নতুন, আর কিছু দাগ একেবারে পুরনো। রবিন ভাইয়ের বড় ভাইকে দেখে আমার মনে প্রচন্ড অস্থিরতার সৃষ্টি হয়। আমাকে রুমে প্রবেশ করতে দেখে সে বিছানায় উঠে বসে এবং বলে, কি ছোট ভাই, ভয় পাচ্ছ? ভয়ের কিছু নেই। আমার এমন দেহ, আমার এমন পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। খোদার সাথে যে ব্যক্তি শিরক করেছে তাকে সবসময় কঠিন শাস্তি পেতে হয়েছে। আমার ছোট ভাই আমাকে তোমার কথা বলেছে। আমি মানুষকে আমার জীবন কাহিনী জানাতে চাই, কালো জাদু চর্চার ভয়ানক পরিণতি সম্পর্কে জানাতে চাই। এর জন্য আজ তোমাকে ডেকে নিয়ে এসেছি। আমার জীবনের ঘটনা শুনে যদি একটি মানুষ এই ভয়ানক পাপ কাজ করা বা করানো থেকে সতর্ক হয়, এতে আমি মানসিক শান্তি পাব। আমার দিন ফুরিয়ে যাচ্ছে, আমার সময় ঘনিয়ে এসেছে। এই বলে রবিন ভাইয়ের বড় ভাই তার জীবনের করুণ ঘটনাটি বলতে শুরু করেন। প্রিয় লিসেনার্স, রবিন ভাইয়ের বড় ভাইয়ের বলা সেই ঘটনা আপনারা মনে রাখবেন। এর কারণটা ঘটনার শেষের অংশে আপনারা জানতে পারবেন। চলুন চলে যাওয়া যাক ঘটনার গহীনে। বলছেন রবিন ভাইয়ের বড় ভাই। সাল 1985। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় তার বদলি হয়ে যায় চট্টগ্রামে। বাবার বদলি হওয়ায় আমরা সপরিবারে টাঙ্গাইল ছেড়ে চলে আসি চট্টগ্রামে। চট্টগ্রামে এসে আমি নতুন একটি স্কুলের 10ম শ্রেণীতে ভর্তি হই। বেশ ভালোভাবেই আমার একটি দুইটি করে দিন কেটে যেতে থাকে। ছোটবেলার থেকে আমার একটি অভ্যেস, আমি মানুষের সাথে খুব কম মিশতে পছন্দ করতাম। একাকী থাকাটাই আমি বেশি উপভোগ করতাম। সেজন্য আমার ক্লাসে আমি সবসময় একাই বসতাম। সেদিন তো হ্যালো গাইস, আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্প ভালো লাগলে আইডিটি ফলো করে দেবেন।